আসসালামু আলাইকুম। তো আমার হাতে একটা দলিল আছে, যারা এই জায়গা জমির দলিল সম্পর্কে কিছু বুঝেন না জানেন না তাদের জন্য। তো এটা হচ্ছে একটা মূল দলিল। তো কিভাবে মূল দলিল চিনবেন? 2005 সালের পরে যে দলিলগুলা হবে এগুলা কম্পিউটারাইজড হবে এবং এগুলার মধ্যে দাতা গ্রহীতার স্বাক্ষর থাকবে, ছবি থাকবে, এটা দ্বারা বুঝতে পারেন। এখন প্রথমেই 1 বাই 1 পোস্টমর্টম করা শুরু করি। দেখেন দলিলের উপরে দুইটা নাম্বার আছে, একটা ডান দিকে একটা বাম দিকে। এইটা হচ্ছে দলিল নাম্বার আর এইটা হচ্ছে ক্রমিক নাম্বার। মানে আপনি যখন সাব রেজিস্ট্রেশন অফিসে প্রথম দলিলটা সাবমিট করেন এইটা নাম্বার পড়ে 3636। এখন আপনার দলিলের যে ক্যাটাগরি, এটা 1 নাম্বার বইয়ে যাবে না 2 নাম্বারে যাবে না 3 নাম্বারে যাবে, তার উপর ভিত্তি করে 3619 আরেকটা নাম্বার পড়ছে। তো আপনি দলিল উঠাইতে গেলে এই নাম্বারটা দরকার 3619। এরপরে এই তারিখটা দরকার। তারিখটা কত আছে? 27/7/2014। তাহলে 27/7/2014 এই তারিখটা আর এই নাম্বারটা দিয়ে আপনি এই দলিলটার সার্টিফিকেট কপি উঠাইতে পারবেন। তো এটা হচ্ছে একটা মূল দলিল। তো বলবেন যে ভাই এই প্রথম পাতায় এই লাল লাল যেগুলো আছে এগুলা কি? তো স্বাভাবিকভাবে বলি এগুলো আপনার কোনো কাজ নাই। যদি আপনি স্বাভাবিক বেসিক ব্যক্তি হন এগুলার কোনো কাজ নাই। তো এটার মধ্যে মূলত আপনার দলিলটা রেজিস্ট্রেশন করতে সরকারের কোন খাতে কত টাকা যুক্ত করা হয়েছে A to Z প্রতিটার এখানে হিসাব দেওয়া আছে। তাহলে সাধারণ ব্যক্তিদের জন্য এটা আমাদের কোনো কাজের না। আমাদের কাজের কোন জিনিসটা? সেটা হচ্ছে যে এই দলিলের প্রকৃতিটা কি, মানে এটা কোন প্রকারের দলিল। তো এটা হচ্ছে দেখেন কবলা দলিল। কবলা মানে এটা হচ্ছে একটা সেল ডিড। মৌজা দেওয়া আছে, ইউনিয়ন দেওয়া আছে, থানা জেলা সবই দেওয়া আছে। হস্তান্তরিত সম্পত্তির পরিমাণ এখানে 30 শতক জমি দেওয়া আছে। জমির শ্রেণী দলা আর এখানে যে টাকা দেওয়া আছে এটা অবশ্যই মৌজা রেট অথবা তার বেশি থাকবে, কখনোই মৌজা রেটের কমে হবে না। তাহলে দেখেন দলিলের একটা প্রথম পাতা থেকে আমরা যে তথ্যগুলো পাইলাম এগুলা যদি আপনাদের সামনে আরেকবার বলি। দলিল নাম্বারটা গুরুত্বপূর্ণ, দলিলের প্রকৃতিটা গুরুত্বপূর্ণ, জমি কতটুকু, শ্রেণী কতটুকু, আর হচ্ছে আমাদের মূল্যটা কত। এখন প্রথম পাতার অপোজিটে যদি আমরা যাই, এটা হচ্ছে দলিলের প্রথম পাতা। জাস্ট একটু আমরা ক্যামেরাটা করে দিই তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো এটা হচ্ছে দেখেন দলিলের প্রথম পাতার অপোজিট। তো এখানে আমাদের যে জিনিসটা আছে, এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্ট্যাম্প ভ্যান্ডার। নর্মালি এটাতে আপনার কোনো কাজ নাই। স্ট্যাম্প ভ্যান্ডার একটা রেজিস্টার মেনটেন করতে হয়, সেখানে সে 271 নাম্বারটা এসেছে। আর এক মানে এখানে যে 50 টাকার ব্যবহার করেছে 50 টাকার স্ট্যাম্প একটাই। এখানে তারিখ 27/7/2014। আর এখানে যিনি নর্মালি জমিটা বিক্রি করতেছেন তার নামে ক্রয় করা হয় বিক্রেতা। তো স্বাভাবিকভাবে আমাদের এটার কোনো কাজ নাই। এখানে যেই সিলগুলা দেওয়া আছে সেটারও স্বাভাবিকভাবে আমাদের কোনো দরকার নাই, কোনো কাজ নাই। কাজ হচ্ছে আমাদের এইটা হচ্ছে যিনি সম্পত্তি বিক্রি করতেছেন, আর বায়না দলিল হইলে দাতা গ্রহীতা দুইজনেরই। তাহলে এই আঙ্গুলের ছাপটা এইরকমই একটা আঙ্গুলের ছাপও কি সাব রেজিস্ট্রেশন অফিসে নেওয়া হয়। তো এখানে হচ্ছে কত? 4776 নাম্বার। তো এই বইটা প্রায় 50 বছর পর্যন্ত সংরক্ষণ করা হয়। তাহলে এই আঙ্গুলের ছাপটা আমাদের গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে দাতা। আর বায়না দলিল হইলে দাতা গ্রহীতা উভয়জনেরই থাকবে। এরপরে যদি আমরা দেখি এখানে একজন শনাক্তকারী থাকে। আমরা জানি যে এই যে শনাক্তকারের তার নাম ঠিকানা এখানে দেওয়া আছে। বাকি এই সিলটা যখন দলিলটা মূল দলিল যেহেতু এটা যখন লেখা হয় তখন সাব রেজিস্টার সিল মারেন। তো এখানেও এই সাব রেজিস্টার 27/7/2014 সালে দেখেন একটা স্বাক্ষর আছে, সিল আছে। তো এটা হচ্ছে দলিলের প্রথম পাতার অপোজিট। গ্রহীতা দুইজনই ছবি থাকে। এখন কাহিনীটা হচ্ছে এই ইউটিউবে এগুলো দেখাইতে গেলে এরা কপিরাইট মারে, তো এটা আমি দেখাইলাম না, অতটা একটু ঝাপসা করা আছে, ওইটা আমাদের কাজের না। আমাদের কাজেরটাতে চলে আসি 7 নম্বরে। এই 7 নম্বর প্যারাটা পড়লে আপনি বুঝতে পারবেন যে এখানে কমপক্ষে 25 বছরের মালিকানা পাবেন। তো দেখেন এখানে যে জিনিসটা দেওয়া আছে, যদি আমরা দেখি যে জমি জমা কসিরউদ্দিন নামীয় অ্যাসেট রেকর্ডভুক্ত সম্পত্তি, তার মানে আমরা সেই 1956 থেকে 1963 সালে রেকর্ড পেয়ে গেলাম। এখান থেকে ধারাবাহিকভাবে জমিটা বর্তমানে যিনি বিক্রি করতেছেন তার কাছে কিভাবে আসলো এর ইতিহাস আমরা পাবো। কোনো স্পেশাল কন্ডিশন থাকলে সেটাও আপনি এখানে পাবেন, টেনশনের কোনো কারণ নেই। আর 8 আর 9 খুবই গুরুত্বপূর্ণ।
যিনি জমিটা ক্রয় করতেছেন একাধিক যদি ব্যক্তি থাকে এখানে তার অংশটা থাকবে সম্পূর্ণ না কতটুকু, তো এখানে যেহেতু একজন সম্পূর্ণ। বিক্রেতার ক্ষেত্রেও সেম একই রকম কতটুকু আর সম্পাদনের তারিখ। নর্মালি বাংলাদেশে যেই দিন বিক্রি হয় সেই দিনই দলিলটা তৈরি করা হয়, এই জন্য এই তারিখটা একই হয়। নর্মালি এটা একদিন দুই দিন আগে পরে হইতে পারে, এটাতে কিছু যায় আসে না। আর দলিলের প্রতি পাতা যিনি বিক্রি করতেছেন তার কিন্তু স্বাক্ষর থাকে। তো এইভাবে যদি আমরা পাতাগুলো উল্টাই, এরপরে এই জায়গায় চলে এসেছে সম্পত্তিটার মধ্যে তফসিল। তফসিল দ্বারা আসলে আমাদের ন্যাশনাল আইডি কার্ডে যেমন আমাদের একটা সম্পত্তি আমাদের কোন জেলায় কোন থানায় বাড়ি, ওই একই রকম জেলা থানা মৌজা সিএস কত এস এ কত আর এস কত সম্পত্তির চৌহাদ দিয়ে আনুমানিক দেওয়া থাকে। সম্পত্তির পরিমাণটা এখানে একবার লেখা থাকে, তো এই জন্য জাল দলিল তৈরি করা সম্ভব হয় না। এখানে দেখেন 30, আবার বাংলায় লেখা আছে 30। সম্পত্তি হস্তান্তরের মূল্য আর এটা নগদে পরিশোধ করা হইল, তার মানে এখানে আর কোনো বাকি নেই। হাত নকশাটা এটা আনুমানিক দেওয়া হয়, এটা আসলে আইনগত কোনো তেমন ভিত্তি নেই, জাস্ট আইডেন্টিফাই করার জন্য। তো এভাবে যদি আমরা যেতে থাকি, কৈফিয়ত যদি থাকে মানে হচ্ছে যদি কোনো ভুলভ্রান্তি হয় সেইখানে লেখা থাকে। এরপরে যিনি 17 নম্বরে যিনি জমিটা বিক্রি করতেছেন উনি এখানে ফর্মালি এখানে সিগনেচার করেন আর গ্রহীতারা এখানে সিগনেচার করেন। আর দলিলে কমপক্ষে 2 জন সাক্ষী দরকার, আপনি 3 জন 4 জন 5 জনও কিন্তু দিতে পারেন। তো সাক্ষী আরেকজন হচ্ছেন শনাক্তকারী। শনাক্তকারী নর্মালি হবেন যিনি বিক্রি করতেছেন, বিক্রেতাকে ব্যক্তিগতভাবে চিনেন এরকম। আর 20 নম্বরটাতে হচ্ছে যে আমাদের দলিল লেখক সাহেব আছেন উনি এখানে বলেন যে দলিলটা কত পাতায় লিখিত, দেখেন 8 ফর্দে মানে পাতায় লিখিত, তার নাম ঠিকানা লাইসেন্স নাম্বার সবকিছু দেওয়া আছে। এরপরে যদি আমরা যাওয়ার চেষ্টা করি দলিলের দাতার হলফনামা, তো নর্মালি বর্তমানে 300 টাকার স্টাম্পে, এটা ওই জন্য দেখেন 100 টাকা, 300 টাকার স্টাম্পে এটা সম্ভবত 200 টাকা থাকার কথা, এটা 200 টাকা আছে পূর্বের। তো এখানে কিছুই না, সরকার নির্ধারিত কিছু কথাবার্তা বলা আছে যে সম্পত্তিটা উনি মালিক, উনি কারো কাছে বিক্রি করে নাই, এইরকম যাবতীয় কিছু, সম্পত্তিটা অর্পিত না খাস না এরকম। আর সর্বশেষ এখানে স্বাক্ষর করে দেন যিনি হলফটা করলেন উনি। আর সাব রেজিস্টারের জন্য 22 নম্বর কলাম রাখা হয়েছে, ফর্মালি উনি এখানে করেন আর শনাক্তকারী ওখানে থাকে। প্রতি পাতায় তো সাব রেজিস্টারের স্বাক্ষরটা থাকেই। এরপরে আসি আমরা শেষ পাতায়। তো শেষ পাতাটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এটা একটা মূল দলিল, এটার মধ্যে আমরা দেখাবো। তো এইটাও আমাদের কোনো কাজের না, বললাম এটা হচ্ছে স্টাম্প বিক্রেতা যিনি বিক্রি করেছেন তার রেকর্ড 100 টাকার কত বিক্রি করেছেন, কার কাছে বিক্রি করেছেন, সাব রেজিস্টারের সিল, সাব রেজিস্টারের স্বাক্ষর। আর এটা আমরা যদি দেখি এখানে 2টা ডেট পাবেন, একটা হচ্ছে 16/11/2015, 18/11/2015। তার মানে হচ্ছে এই যে তারিখটা আছে এই তারিখে এটা বালামে লেখা সম্পন্ন হয়েছে, রেজিস্ট্রেশন কিন্তু 1 বছর আগেই হয়েছে, এইটা জাস্ট বুঝবেন। এখন এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। দেখেন এই যে দলিলটা এখন আমরা কিভাবে পাবো, এটা 1 নম্বর বালামে দেওয়া আছে। 1 নম্বর বালামে দেখেন 2000, এখানে যদি আমরা দেখি যে 2014 336 19 নাম্বার হচ্ছে দলিল, তাহলে 2000 এটা 9 না এটা 14 মনে রাখবেন। 2014 সালের 36 19 নাম্বার দলিল 56 নম্বর থেকে 60 নম্বর পাতায় লেখা হয়েছে, বুক নাম্বার হচ্ছে 5 আর এখানে হচ্ছে 115 আর হচ্ছে 1। উল্টা দিকে পড়েন, 1 নম্বর বইয়ে এটা চলে গেছে। 1 নম্বর বইয়ের মধ্যে ভলিউম নাম্বার 115, পাতা হচ্ছে 56 থেকে 60, দলিল নাম্বার হচ্ছে 36 19, সাল হচ্ছে 2014। তো এইটা যদি আপনার থাকে, এইটা সহ যদি আপনি যে কোনো দলিলের জন্য যদি সার্টিফিকেট কপি আবেদন করেন আপনার খরচটাও কিন্তু কমে। আর তাহলে আশা করি একটা দলিলের A to Z আপনি বুঝতে পারলেন যে কখন কেন কোন স্বাক্ষরটা দেওয়া হচ্ছে। তাহলে এই প্রতিপাতার পিছনে এগুলো হচ্ছে স্ট্যাম্প ভেন্ডারের, এটা কোনো কাজের না। আর এইটা হচ্ছে সাব রেজিস্ট্রার যখন দেখেন 27/7/2014 সালে দলিলটা গ্রহণ করছেন, সিগনেচার করছেন। আর এইখানে উনি এই যে 16/11/2015 এই তারিখে তার কাছে উপস্থাপন করা হয়েছে যে সব কিছু হয়ে গেছে, 18/11/2015-তে ওইটা কালেক্ট করা হয়েছে। তো এই হচ্ছে টোটাল A to Z একটা দলিলের। তো এই সম্পত্তিটা যদিও আমি ক্রয় করেছিলাম, পরে আবার সেল করে দিয়েছি, এটা হচ্ছে একটা বায়া দলিল, তারপরেও এটা কিন্তু মূল দলিল। তাহলে মূল দলিল আমরা বুঝবো, এখানে দেখেন মহিলা মানুষ নাম না দেখায়, তারপরও এখানে তার ছবি, এখানে তার আঙ্গুলের ছাপটা আর তার স্বাক্ষর, তো এটাই হচ্ছে মূল জিনিস। তো
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে সেলাইটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে, এই সেলাই আপনারাও দিবেন। এরকম সেলাই দিলে অনেক দিন ঠিক থাকে।